صل على سيدي اللهم صل على محمد اللهم صل على سيدي اللهم صل على محمد। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। তো আমরা আপনাদেরকে অলরেডি রিউমেটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, তাই না, এই সকল টপিকস পড়িয়েছি। তো চলুন শুরু করা যাক। আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমা রাব্বি শরহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র আস্তাগফিরুল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো প্রথমে আমরা একটু লিখে আপনাদেরকে কয়েকটা কনসেপশন দেওয়ার চেষ্টা করি। আমরা এই যে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, তাই না, ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, ওকে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেরো পজিটিভ, আরেকটা হচ্ছে সেরো নেগেটিভ। কেমন? আচ্ছা, তো ইনফ্লামেটরি আর্থ্রাইটিস মানে কি? ইনফ্লামেটরি আর্থ্রাইটিস মানে হলো এই ব্যথাগুলো পেশেন্ট যখন প্রলং রেস্টে থাকে, এরপরে পেশেন্টের ব্যথাটা ফ্লেয়ার আপ করে, খুব বেড়ে যায়। তাহলে পেশেন্ট পুরো 24 ঘন্টার মধ্যে কখন রেস্টে থাকে? রাতে ঘুমানোর সময়। এক্স্যাক্টলি এই কারণে এই যে ব্যথাগুলো, এই জয়েন্ট পেইনগুলো কখন পেশেন্টের সবচেয়ে বেশি থাকবে? যে স্যার সকালে ঘুম থেকে উঠার পরে আমি পা ফেলতে পারি না, পুরো শরীর মনে হয় কে মেরে ভেঙে দিয়েছে, এরকম সিভিয়ার একটা পেইন হবে। তারপর যখন দুপুর 12টা-1টা বাজে একটু কাজকর্ম করে আস্তে আস্তে হাত পায়ের জয়েন্টগুলো একটু ছেড়ে দেয়, তখন একটু আমার ব্যথাটা কিছুটা কমে আসে। তাহলে পেশেন্টের কমপ্লেইনের প্যাটার্ন হচ্ছে ঠিক এরকম। সো এই কারণে এটাকে আমরা বলি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। আর যেগুলো হচ্ছে মেকানিক্যাল আর্থ্রাইটিস, যেমন অস্টিও আর্থ্রাইটিস, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বলবো। তো অস্টিও আর্থ্রাইটিস এটাও এক ধরনের আর্থ্রাইটিস, কিন্তু এটা হচ্ছে মেকানিক্যাল, অর্থাৎ এটা হাঁটাহাঁটি করলে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে, হ্যাঁ, ভারী জিনিস আলগালে, সিঁড়ি বেয়ে উঠলে, হ্যাঁ, কোনো শারীরিক কসরত পড়লে তখন ব্যথাটা বেড়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। আর ইনফ্লামেটরিটা হচ্ছে রেস্টে থাকার পরে বেড়ে যাবে। ঠিক আছে, ওকে। সো এই কারণে আমরা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলছি। তো এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করলাম, একটা হলো সেরো পজিটিভ। এখন কেন এটাকে সেরো পজিটিভ বলি? এখানে আমরা রিউমেটয়েড ফ্যাক্টর অর্থাৎ আরএফ ফ্যাক্টর এটা পজিটিভ পাই, হ্যাঁ, অথবা অনেকে এটাকে আরএফ বলে, হ্যাঁ, আরএ পজিটিভ বা আরএফ পজিটিভ দুইটাই বলা যায়। আরেকটা হলো আমরা আপনাদেরকে রিউমেটয়েড আর্থ্রাইটিসে বলেছি অ্যান্টি সিসিপি, এই ফ্যাক্টরটাও আমরা এখানে পজিটিভ পাই। আরেকটা হলো অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এটাও আমরা এখানে পজিটিভ পাই। তাহলে বেসিক্যালি আসলে এই যে আরএ ফ্যাক্টর এবং অ্যান্টি সিসিপি পজিটিভ পাই, এটার জন্য আমরা এটাকে সেরো পজিটিভ বলি। আজকে যে টপিকসগুলো কভার করব অর্থাৎ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, এটা হলো কার আন্ডারে? এটা হলো আমাদের এই সেরো নেগেটিভের আন্ডারে। দ্যাট মিনস যেহেতু সেরো নেগেটিভ বলে ফেলেছি, আপনি শিওর হয়ে গেছেন যে এখানে আর ফ্যাক্টরটা নেগেটিভ বা আরএফ নেগেটিভ পাবেন এবং অ্যান্টি সিসিপি নেগেটিভ পাবেন। এই দুটো ল্যাব মার্কার আমরা করলে কি পাবো? নেগেটিভ পাবো। কিন্তু এটা রিউমেটয়েড আর্থ্রাইটিসের মতোই একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, কিন্তু এখানে এই ফ্যাক্টর দুটো নেগেটিভ। এই কারণে এটাকে আমরা কি বলি? সেরো নেগেটিভ। তাহলে এটা একটা ভাইভা কোশ্চেন, কেন তুমি এটাকে সেরো নেগেটিভ বলছো? কারণ স্যার এখানে আমরা আর ফ্যাক্টর নেগেটিভ পাই, অ্যান্টি সিসিবি নেগেটিভ পাই। ওকে, লেফট ফাইন্ডিং এ ফাইন। এবার আসেন এই সেরো নেগেটিভ আর্থ্রাইটিস, এইটার আন্ডারে এই গ্রুপ অফ ডিজিজ আছে, অর্থাৎ আমরা এই গ্রুপ অফ ইনফ্লামেটরি আর্থ্রাইটিসকে একসাথে কি বলি? সেরো নেগেটিভ আর্থ্রাইটিস বলি। তাহলে এই সেরো নেগেটিভ আর্থ্রাইটিসের আন্ডারে এই ফ্যামিলিতে কি কি আছে দেখেন, ডেভিডসনে খুব সুন্দর করে লেখা আছে, এটা ভাইভাতে না পারলে ফেল, কারণ খুবই গ্রস কোয়েশ্চেন। তাহলে দেখেন এই যে সেরো নেগেটিভ আর্থ্রাইটিসের আন্ডারে কি কি আছে? এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, নাম্বার 2 রিঅ্যাক্টিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস, নাম্বার 3 সোরিয়াটিক আর্থ্রাইটিস, নাম্বার 4 এন্টোরোপ্যাথিক স্পন্ডাইলো আর্থ্রাইটিস। তাহলে 1 2 3 4 এই চারটাকে আমরা একসাথে ক্লাস্টার করে একসাথে কি বলি? সেরো নেগেটিভ আর্থ্রাইটিস। এবং এই সেরো নেগেটিভ আর্থ্রাইটিস গুলোকে আমরা আরেকটা নামেও ডাকি, সেটা হলো স্পন্ডাইলো আর্থ্রাইটাইটস। ওকে ফাইন। এখন দেখেন এই যে নাম্বার 1 যেটা ছিল এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এটার আবার দুটো সাবটাইপ আছে। নাম্বার 1 নন রেডিওগ্রাফিক, নাম্বার 2 রেডিওগ্রাফিক। নন রেডিওগ্রাফিক, রেডিওগ্রাফিক কি মানে? নন রেডিওগ্রাফিকে আপনি এক্সরেতে পেশেন্টের কোনো ফাইন্ডিং দেখতে পাবেন না, হ্যাঁ, এই কারণে এটাকে আমরা বলি কি? নন রেডিওগ্রাফিক। আর রেডিওগ্রাফিক মানে কি? এক্সরেতে আপনি ফাইন্ডিং পাবেন। কি ফাইন্ডিং পাবেন? এখানে জয়েন্ট ফিউশন হয়ে যাবে। কি হবে? এখানে
জয়েন্ট ফিউশন হয়ে যাবে, স্পেশালি স্যাক্রো আইলিয়াক জয়েন্ট আর স্পাইনাল জয়েন্ট, অর্থাৎ আমাদের যে ভার্টিব্রাগুলো আছে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, সেই ভার্টিব্রাল জয়েন্টগুলো এখানে ফিউশন হয়ে যাবে এবং সেটাকে আমরা এক্সরেতে দেখতে পাবো এবং সেটার একটা টিপিক্যাল অ্যাপিয়ারেন্স থাকে, আর এটাকে আমরা বলি ব্যাম্বু স্পাইন, তাই না? আমরা সামনের দিকে ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলবো। এবং এক্সরেতে দেখতে পাই বলেই এটার নাম হচ্ছে রেডিওগ্রাফিক এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এবং এই রেডিওগ্রাফিক এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিসকেই আমরা বলি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। এবং আজকে আমাদের লেকচার টপিক এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। আশা করি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবং আরেকটা মজার বিষয় হলো যে এই সেরোনেগেটিভ আর্থ্রাইটিস এগুলোতে আরএফ ফ্যাক্টর এবং অ্যান্টিসিসিবি নেগেটিভ থাকে, এটা যেরকম সত্য, আবার এগুলোতে আরেকটা বিশেষ ফ্যাক্টর আমরা পজিটিভ পাই, সেটা হলো HLA-B27, এটা আমরা পজিটিভ পাই কিসে? সেরোনেগেটিভ আর্থ্রাইটিস গুলোতে। ক্লিয়ার? আচ্ছা, এটা এদের জন্য একটা কার্ডিনাল ল্যাব ফাইন্ডিংস। এখন আসেন আমরা একটু নামটাকে একটু এক্সপ্লেইন করি, কেন আমরা এটাকে স্পন্ডাইলো আর্থ্রাইটিস বলছি। দেখেন এখানে বেসিক্যালি এই যে আর্থ্রাইটিস জয়েন্ট ইনফ্লামেশন, এটা কোন জয়েন্ট? এটা হচ্ছে আমাদের এক্সিয়াল স্কেলিটনে ধরে। এক্সিয়াল স্কেলিটনের মধ্যেও স্পেশালি কাকে বেশি ধরে? এই যে আমাদের ভার্টিব্রাল কলাম স্পাইনকে বেশি ধরে, হ্যাঁ, এবং এসআই জয়েন্টকে ধরে। তো এই যে ভার্টিব্রাল কলাম অর্থাৎ ভার্টিব্রাল বডি, এই ভার্টিব্রাল বডির যে এজ মার্জিন, হ্যাঁ, ধরেন এই যে মার্জিনটা এখানে, এই যে এখানের মধ্যে ইনফ্লামেশনটা শুরু হয় বেসিক্যালি। সো এই যে ভার্টিব্রাল বডিতে ইনফ্লামেশনটা শুরু হচ্ছে, ভার্টিব্রাল বডিতে, এটাকে ভার্টিব্রাল বডির ইনফ্লামেশনকে আমরা কি বলি? স্পন্ডাইলাইটিস। ঠিক আছে, ওকে। এবং এটা যেহেতু এক্সিয়াল স্কেলিটনের পার্ট, এখানে এটাকে আমরা কি বলি? এক্সিয়াল স্পন্ডাইলাইটিস বা এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস। হ্যাঁ, আর এই যে এস, এখন আমরা যে টপিকটা পড়বো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, এখানে অ্যাঙ্কাইলোজিং নামে আরেকটা বিশেষ টার্ম আমরা যোগ করেছি স্পন্ডাইলাইটিসের সাথে, অর্থাৎ স্পন্ডাইলাইটিস মানে সবার জন্য অ্যাজ এ হোল। আর এ আছে অ্যাঙ্কাইলোজিং, কথাটা কেন বলছি? কারণ এখানে জয়েন্টগুলোর ফিউশন হয়ে যায়। এই যে এসআই জয়েন্টটা ফিউশন হয়ে যাবে, তারপরে এই যে ইন্টারভার্টিব্রাল জয়েন্টগুলো ফিউশন হয়ে যাবে, এখানে নিউ বোনস ফর্মেশন হয়ে জয়েন্টগুলো ফিউজড হয়ে যাবে। আর এই যে জয়েন্ট ফিউশন, এটাই হলো অ্যাঙ্কাইলোসিস। হ্যাঁ, জয়েন্ট ফিউশনকে অ্যাঙ্কাইলোসিস বলে। ওকে, এই কারণে আমরা এটাকে বলি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। ক্লিয়ার? আশা করি একদম পরিষ্কার। তাহলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসে বেসিক্যালি কোন জয়েন্টগুলো ইনভলভ হবে, কোন জয়েন্ট ইনফ্লামেশন হবে? এক্সিয়াল স্কেলিটনের যে কোনো জয়েন্ট। এক্সিয়াল স্কেলিটনের মধ্যে স্পেশালি কে? ইন্টারভার্টিব্রাল জয়েন্টস গুলো। ঠিক আছে, আর কে? স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, অর্থাৎ এই যে স্যাক্রামের সাথে আমাদের হিপ বোনসের যে জয়েন্টটা, হ্যাঁ, এটাকে আমরা বলি এসআই জয়েন্ট। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন শুরুর দিকে যেটা হয়, শুরুর দিকে এখানে ইনফ্লামেশন শুরু হবে, তারপরে ইনফ্লামেশনটা যখন 8-10 বছর থাকবে, তারপরে ক্রনিক ইনফ্লামেশনের কারণে এখানে কি হবে? জয়েন্ট ফিউশন শুরু হবে। তাহলে শুরু থেকে জয়েন্ট ফিউশন হয় নাকি পরে হয়? পরে হয়। তাহলে জয়েন্ট ফিউশন না হওয়া পর্যন্ত আপনি এক্সরেতে কোনো ফাইন্ডিং পাবেন না, অর্থাৎ ইনফ্লামেশনটা এক্সরেতে ভালো বোঝা যায় না। জয়েন্ট ইনফ্লামেশন ভালো বোঝার জন্য আমাদের দুইটা টেস্ট করতে হয়, একটা হচ্ছে এমআরআই, দ্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, আরেকটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। ওকে, আচ্ছা। সো এই যে যতক্ষণ পর্যন্ত আপনি এক্সরেতে কোনো ফাইন্ডিং পাবেন না, সেটাকে আমরা কি বলবো? নন রেডিওগ্রাফিক এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস। নন রেডিওগ্রাফিক, এটাই পরবর্তী 8-10 বছর পরে কি হবে? সেটা রেডিওগ্রাফিক এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিসে কনভার্টেড হবে। ঠিক আছে, এবং তখন আমরা এক্সরেতে দেখবো, এই কারণেই আমরা রেডিওগ্রাফিক বলি। কথা বুঝতে পারছি? তাহলে দেখেন, ভালো করে খেয়াল করেন, বিষয়টা হলো এমন, এই যে এখানে আমরা যে দুটো টাইপস আপনাদেরকে বললাম, এই যেখানে যে দুটো টাইপস আপনাদেরকে বললাম, যে এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস বা এক্সিয়াল স্পন্ডাইলাইটিস, এটাকে আমরা দুটো সাবটাইপে ভাগ করেছি, একটা ছিল নন রেডিওগ্রাফিক আর একটা হচ্ছে রেডিওগ্রাফিক। তার মানে বিষয়টা আসলে দুটো সাবটাইপ না, এই দুটো কি? এই দুটো হলো একজন আরেকজনের কনসিকুয়েন্স, অর্থাৎ নন রেডিওগ্রাফিকটাই পরবর্তীতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিসে কনভার্টেড হয়? রেডিওগ্রাফিকে, যখন জয়েন্ট ফিউশন হয়ে যায়। ঠিক আছে, তবে বিষয়টা এমন না যে সবার ক্ষেত্রেই নন রেডিওগ্রাফিকটা রেডিওগ্রাফিকে কনভার্ট করবে, অনেকের ক্ষেত্রে আজীবন নন রেডিওগ্রাফিকই থেকে যায়। ক্লিয়ার? অর্থাৎ জয়েন্ট ফিউশন হয় না। এবং আমাদের ট্রিটমেন্ট পারপাজের লক্ষ্যই হলো কি? আর্লি ট্রিটমেন্টটা শুরু করা, আর্লি ডায়াগনোসিস করা, যাতে তার জয়েন্ট ফিউশন অর্থাৎ রেডিওগ্রাফিকে না যায়। কারণ এটা গেলে পেশেন্টের কি হবে? ডিসএবিলিটিস শুরু হবে, সে হাঁটতে পারবে না, হ্যাঁ, মুভমেন্ট করতে পারবে না, ভার্টিব্রাল রেস্ট্রিকশন তৈরি হবে, ঠিক আছে, কাইফোসিস হবে, স্কোলিওসিস হবে, এই জাতীয় প্রবলেমগুলো তার তৈরি হবে। ওকে, আচ্ছা।